আসসালামু আলাইকুম। সবাইকে বিসিএস ফ্রন্টার্সের পক্ষ থেকে সোমবারের প্রথম আলোতে স্বাগতম। আজকে ৮ই ডিসেম্বর ২০২৫ আমরা পড়ব প্রথম আলো। তো আপনারা দেখছেন যে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো এবং রুয়ান্ডার মধ্যে সম্প্রতি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং এটি হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরে। তো এই ওয়াশিংটন শহরটার কিছু তাৎপর্য আছে। এখানে টাকা পয়সা সম্পর্কিত যে সংস্থাগুলো আছে যেমন IMF, তারপর আপনার ওয়ার্ল্ড ব্যাংক, এদের সদর দপ্তর হচ্ছে এই ওয়াশিংটনে অবস্থিত। এরপর আপনারা জানেন যে বিজয়ের মাস চলছে এবং মুক্তিযুদ্ধভিত্তিক কিছু গ্রন্থের তালিকা এখানে আছে। তো ১৯৭১ সালে আমাদের প্রতি সহমর্মিতা দেখিয়ে অনেকেই বই লিখেছেন। তার মধ্যে আপনারা দেখেন দ্য রেপ অফ বাংলাদেশ বইটি লিখেছেন অ্যান্থনি মাসকারেনহাস এবং দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ আর্চার কে ব্লাড, দ্য ব্লাড টেলিগ্রাম লিখেছেন কেরি জেভ্যাস। তো এই গ্রন্থগুলোর নাম আপনাকে মনে রাখতে হবে। তো আমরা আমাদের আজকের মূল আলোচনায় চলে এসেছি। আপনারা দেখছেন যে ১৯৭১ সালের ৯ আগস্ট নয়াদিল্লিতে ভারত এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং বলেছিল যে এই চুক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধে নতুন শক্তি সঞ্চার করে এবং মুক্তিযুদ্ধে নিয়ে আসে নতুন মোড়। তো আমরা একটু ডিটেলে পড়বো এই চুক্তির ব্যাপারে। এরপর আপনারা দেখছেন যে রিসেন্টলি আপনার অন্তর্বর্তী সরকার নিয়ে একটি জরিপ করেছে প্রথম আলো। এখানে বলছে যে কিছুটা সন্তুষ্ট মানুষের তালিকা 49% এবং সরকার যে জায়গায় সবচেয়ে ব্যর্থ সেটি কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্নীতি দমনে। তারপর আপনারা দেখছেন যে নদী তীরবর্তী গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জেলা। তো কর্ণফুলী নদীর তীরবর্তী জেলা আপনার চট্টগ্রাম এবং ব্রহ্মপুত্র নদের তীরবর্তী অঞ্চল ময়মনসিংহ। এই ব্রহ্মপুত্র নদের যে গতিপথ এটি কিন্তু একটি বড় ভূমিকম্পে পরিবর্তিত হয়ে যায়। তো নদীর যে সমর্থক শব্দগুলো আছে একটু কমেন্ট সেকশনে জানান। গতকালকে আমাদের প্রধান উপদেষ্টার সাথে আমাদের নির্বাচন কমিশন সাক্ষাৎ করেছে। তারা বলেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন এবং গণভোট আয়োজনে তারা প্রস্তুত আছে এবং নির্বাচনের পর আজারবাইজান আমাদেরকে জানিয়েছে তারা ঢাকায় দূতাবাস খুলবে। তো সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানকে একটি প্রশ্ন করা হয়েছিল। তাকে বলা হয়েছে যে দেশের দুর্নীতি কি আগের চেয়ে বেড়েছে নাকি কমেছে। তো তিনি বলেছেন যে দুর্নীতি আগের থেকে বেড়েছে নাকি কমেছে সে বিষয়ে তুলনামূলক তথ্য নেই। এটি নিয়ে টিআইবি কাজ করছে, কিন্তু দুর্নীতি অব্যাহত আছে। এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলছে যে 52টি প্রস্তাব রেখেছে শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষিসহ বিভিন্ন খাতে যে দুর্নীতি আছে সেটি কমানোর জন্য। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, সেটা তারা বলছে যে দুর্নীতি দমন যে কমিশন আছে তাদের যদি ভালোভাবে জবাবদিহিতা নিশ্চিত করা যায়, তাদের কাজে যদি স্বচ্ছতা বজায় রাখা যায়, তবে দেশের যে অন্যান্য খাতগুলো আছে সেখানে দুর্নীতি অনেকাংশে কমে যাবে। তো আমরা আমাদের আজকের মতামত কলামে চলে এসেছি। আপনারা দেখছেন একটি বিষয় মত এসেছে, বলছে যে সুষ্ঠু পরিবেশ তৈরি করাটাই মূল চ্যালেঞ্জ। তো ৮ থেকে 15ই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে এবং যার মাধ্যমে আমাদের দেশ নির্বাচনী যাত্রায় প্রবেশ করবে। এবং ইলেকশন কমিশন বলছে যে তাদের প্রস্তুতি সন্তোষজনক এবং তারা নির্বাচনের জন্য প্রস্তুত। তো এই যে বিষয়টা এটা তখনই বোঝা যাবে যখন তফসিল ঘোষণা করা হবে। যে এবং আপনারা জানেন যে আমাদের নির্বাচনী সংস্কৃতিতে কিছু সমস্যা আছে, যেমন অনেকে আচরণবিধি লঙ্ঘন করে থাকে, অনেকে পেশিশক্তির ব্যবহার করে অরাজকতা সৃষ্টি করে থাকে। তো এই বিষয়গুলো কতটা শক্তভাবে নির্বাচন কমিশন দমন করতে পারবে সেটি নির্বাচনের যে গ্রহণযোগ্যতা সেটিকে তৈরি করবে। তো এখানে যে বিষয়টি বলছে সবাই সেটি যে নির্বাচন কমিশন এবং সরকার নয়, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তো বাংলাদেশ একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দেশকে গণতান্ত্রিক পথে নিয়ে যেতে অন্তর্বর্তী সরকার এবং সব অংশীজনকে যথাযথ দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তো এই ছিল তথ্য। এরপর আপনারা দেখছেন যে আব্দুল মোমেন লিখেছেন বিজয়ের মাসে আনন্দ ছাপিয়ে অনিশ্চয়তা। তো আমি একটু সংক্ষেপে বলি যে জুলাই যে অভ্যুত্থান বা অভ্যুত্থানের পরে আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনার ধারে নিয়ে গিয়েছে এবং এখন অনেকেই অনেক জ্ঞানগর্ভ কথা বলছেন যে দেশে কী কী পরিবর্তন প্রয়োজন, কী কী সমস্যার প্রয়োজন এবং যে মেসেজটা দেওয়া হচ্ছে মেসেজগুলো যে মানুষগুলোকে দেওয়া হচ্ছে, মানে আমাদের সমাজের অনেক মানুষই এগুলো সঠিক অনুধাবনই করতে পারে না। তিনি বলছেন যে যে সমাজকে এসব কথা শোনানো হচ্ছে তার জ্ঞানচর্চার উৎসাহে ভাটা চলছে বহুকাল। বহু প্রজন্ম জ্ঞানচক্ষু বুঝে যুক্তিহীন মুখস্থবিদ্যার প্রার্থী নিয়ে বড় হয়েছে। তার মানে মানুষকে এই বিষয়গুলো বুঝারও অনুধাবন করার যে সক্ষমতা সেটিও অনেকাংশে অনেকের মধ্যে নেই। এবং রাজনৈতিক দলগুলো এখন বলছে যে নির্বাচন করছে, কিন্তু এই যে নির্বাচনের মাধ্যমে কি আদৌ আমাদের যে আকাঙ্ক্ষা সেটি সঠিক প্রস্ফুটন হবে কিনা
এই প্রশ্নটা রেখে তিনি এই কলামটি শেষ করেছেন। তো তারপর আপনারা দেখছেন যে অকার্যকর অ্যান্টিবায়োটিক আধুনিক চিকিৎসার নীরব বিপর্যয়। এখানে যে বিষয়টি এসেছে বলছে যে আইসিইউর ভর্তি প্রতি ১০ জন রোগীর মধ্যে ৪ জনের মধ্যেই কোনো অ্যান্টিবায়োটিক কাজ করছে না। এর কিছু বিভিন্ন কারণ আছে। প্রথমত আমাদের যে মানুষজন আছে তারা কিন্তু অ্যান্টিবায়োটিক যে ব্যবহার সেটি সম্পর্কে জানে না। তারা মনে করে যেকোনো রোগী অ্যান্টিবায়োটিক কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কোনো কাজেই আসে না। তো যখন আপনি এই অ্যান্টিবায়োটিক ক্রমাগত গ্রহণ করতে থাকেন কিন্তু আপনার আসলে এটির প্রয়োজন নেই, তখন বডি একসময় এটার প্রতি রেজিস্ট্যান্স তৈরি করে ফেলে। তখন যদি আপনার কোনো ইনফেকশন হয় এবং গতানুগতিক যদি কোনো অ্যান্টিবায়োটিকের মাধ্যমে সেটা ট্রিট করার চেষ্টা করা হয়ে থাকে, তবে সেটা একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তো এখানে এই বিষয়টি খুব উঠে এসেছে এবং অ্যান্টিবায়োটিক অসীম নয়, এগুলো মূল্যবান, সহজে প্রতিস্থাপনযোগ্য নয়। তাই এখনই যদি পদক্ষেপ না নেওয়া হয় তবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, অর্থনীতি এবং মানুষের জীবন ঝুঁকিতে পড়বে। তো এই তথ্য। এরপর আপনারা দেখছেন যে ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদীর রিসেন্টলি সাক্ষাৎ হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে রাশিয়া এবং ভারতের যে সম্পর্ক সেটি কিছুটা ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে এবং সম্প্রতি ভারতের উপর যুক্তরাষ্ট্র 25% জরিমানা হিসেবে শুল্ক আরোপ করে থাকে। তো এরপর ভারতের কিন্তু অর্থনীতিতে একটা বড় প্রভাব পড়ে এবং এর মূল কারণ ছিল রাশিয়া থেকে যে অপরিশোধযোগ্য তেল সেটি আমদানি করা। তো যেটি হয়েছে তখন 2% আপনার আমদানি করতো। এখন যখন শুল্ক আরোপ করেছে তখন কিন্তু ভারতের যে ইকোনমি এটা একটা বড় একটা বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। কিন্তু এখন ভারত কী করেছে, রাশিয়া থেকে যে তেল আমদানি সেটি বাড়িয়েছে। এটি এখন প্রায় 40% বাড়িয়েছে। তো এই জায়গায় ভারত কিন্তু তাদের ফায়দা কিন্তু নিচ্ছে। তারপর বলছে যে এখানে ভারত আর যুক্তরাষ্ট্রের যে দ্বিপক্ষীয় সম্পর্ক এগুলো শুধুমাত্র প্রতিরক্ষা ব্যবস্থা আর তেলের যে বাণিজ্য এটির উপর নির্ভর করলে টেকসই হবে না, অন্যান্য জায়গায় গুরুত্ব দিতে হবে। এই বিষয়টি আসলে এখানে উঠে এসেছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে পঞ্চদশ সংশোধনী আইন বাতিল হওয়া উচিত, এটি নিয়ে রিড করেছেন আইনজীবী শরীফ ভূঁইয়া। তিনি বলছেন যে 1996 সালে আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় এবং এই পঞ্চদশ সংশোধনের মাধ্যমে এই ব্যবস্থার বিলোপ করা হয়। তো এটিকে অনেকেই ভালোভাবে নেননি এবং এখানে যেটা বলা হয়েছে যে সংবিধানের 142 নং অনুচ্ছেদ অনুসারে আমরা সংবিধান সংশোধন করতে পারি। তো এখন সংবিধান সংশোধন করার সময় আমাদেরকে কী বিষয়টা এটা খুব ভালোভাবে শিরোনামে উল্লেখ করতে হবে এবং পঞ্চদশ সংশোধনের ক্ষেত্রে এই সংশ্লিষ্ট অনুচ্ছেদ এবং সংসদের বিধি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলে এই আইনজীবী অভিযোগ করেছেন। এজন্য তিনি বলছেন এই সংশোধনী আইন বাতিল হওয়া উচিত। তো প্রথম পর্যায়ে আপনাদেরকে বলছিলাম যে 1971 সালের 8ই আগস্ট ইন্ডিয়া এবং সোভিয়েত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় এবং এই জায়গায় কিছু ধারা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যেমন দুই দেশ পরস্পরের বিরুদ্ধে যায় এমন সামরিক আঘাতে যাবে না, পরস্পরের ভূখণ্ড যাতে তৃতীয় শক্তি ব্যবহার করতে না পারে সে ব্যাপারে দুই দেশ প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এবং 3 নম্বর যে পয়েন্টটা ছিল, দুই দেশের কেউই ভবিষ্যতে সামরিক সংঘর্ষে জড়ালে তারা তৃতীয় শক্তির বা তৃতীয় পক্ষের মদত যোগাবে না। এই ছিল সংক্ষেপে, আপনারা একটু জেনে রাখতে পারেন। তো আমরা আমাদের আজকের আন্তর্জাতিক অংশে চলে এসেছি। আপনারা দেখছেন যে শান্তিতে নোবেল পুরস্কার নিতে নরওয়ে যাবেন মারিয়া মাচাদো। তো তিনি এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এবং এই পুরস্কার গ্রহণ করতে নরওয়ে যেতে পারেন এবং তার উপর কিন্তু ভেনেজুয়েলা বলেছে যে তিনি নরওয়ে কোনোভাবেই যেতে পারবেন না, এই নিয়ে নিষেধাজ্ঞা দিয়েছে। বাট মারিও করিনা মাচাদো বলেছে যে তিনি যাবেন এবং সেখানে হয়তো তিনি একটা সংক্ষিপ্ত বক্তব্য দিতে পারেন। এরপর দেখছেন যে চুক্তি কাছাকাছি, বলছে যুক্তরাষ্ট্র, রাশিয়া চায় বড় পরিবর্তন। এই বিষয়টা নিয়ে এখন খুব আলোচনা চলছে যে রাশিয়া আদৌ কোনো চুক্তি চায় কিনা। রাশিয়ার কাজকর্মে মনে হচ্ছে যে তারা এই যুদ্ধ চালিয়ে যাবেন এবং তারা যে বিষয়গুলো দাবি করছে এগুলো আসলে খুবই একপাক্ষিক হয়ে দাঁড়াচ্ছে, যে রাশিয়ার হাতে দানবাস অঞ্চলের পুরোটা ছেড়ে দিতে হবে, তারপরে ইউক্রেনকে কখনো ন্যাটোতে যোগ দিতে পারবে না, বিভিন্ন বিষয় এসেছে, একপাক্ষিক সব কিছু আমার কাছে মনে হচ্ছে। এরপর দেখেন যে আরেকটি বাধা ইউক্রেনের যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সেটি এখনও রাশিয়ার দখলে। তো ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে যে কোনো মূল্যে এই যুদ্ধ বন্ধ করতে হবে এবং দেখা যাক শেষমেশ কী অগ্রগতি হয়। এরপর আপনারা দেখছেন যে বেনিনে অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ। আফ্রিকার দেশ বেনিনে রিসেন্টলি শোনা গেছে যে ওখানে সেনা অভ্যুত্থান হবে এবং সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আলাসেন সাইদু বলেছেন যে আপনার সেনা অভ্যুত্থান ব্যর্থ হয়েছে। এখানে বিদেশি ঋণ 5 বছরে 42%,
যে বাংলাদেশে যে বৈদেশিক ঋণের পরিমাণ এটি 5 বছরে বেড়ে দ্বিগুণ হয়েছে। তো এটা একটা বড় ব্যাপার এবং হচ্ছে আমাদেরকে যে সংস্থাটি সবচেয়ে বেশি হচ্ছে আপনার ঋণ দিয়েছে সেটা হচ্ছে আইডিএ, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, এবং এরা কিন্তু সফট লোন উইন্ডো নামে পরিচিত, আপনারা হয়তো জানেন। তারা আমাদেরকে 30% হচ্ছে ঋণ দিয়েছে এবং দ্বিতীয় সর্বোচ্চ আমরা বিশ্বব্যাংক থেকে পেয়েছি এবং তৃতীয় অবস্থানে রয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। তো জরিপ বলছে যে 2024 সালে বাংলাদেশের রপ্তানির তুলনায় বিদেশ থেকে ঋণের পরিমাণ ছিল 192% বেশি। ওই বছরে মোট ঋণ পরিষেবা রপ্তানির প্রায় 16%। তো কয়েক বছর ধরে বাংলাদেশের উপর বিদেশি ঋণের চাপ বাড়ছে। সরকার বিদেশি ঋণ নিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল, টার্মিনাল, নদীবন্দর ইত্যাদি হচ্ছে আপনার বড় প্রকল্প বাস্তবায়ন করেছে এবং সেসব প্রকল্পের কয়েকটি ঋণ পরিশোধ শুরু হয়েছে। শীঘ্রই আরও কয়েকটির ঋণ শোধ করতে হবে। আপনাদেরকে একটা বিষয় একটু দেখাতে চাই যে 27% মানুষ হচ্ছে নদী ভাঙনের ফলে বাংলাদেশে পুরোপুরি অভিবাসী হন এবং আপনারা এটা মনে রাখতে পারেন বিভিন্ন সময় জলবায়ু সম্পর্ক এবং জলবায়ু যে সংক্রান্ত যে সমস্যা সেটির কারণ হিসেবে এই পরিসংখ্যাটা ব্যবহার করতে পারবে। তো সর্বশেষ আপনাদেরকে একটা তথ্য দিয়ে আমাদের আজকের আলোচনা শেষ করব। তো ঐতিহ্যবাহী শাড়ি, টাঙ্গাইলের যে শাড়ি, এটি হচ্ছে ইউনেস্কোর হচ্ছে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি এই তালিকায় হচ্ছে অন্তর্ভুক্তির জন্য মনোনীত হয়েছে। তো এটা আপনারা মনে রাখবেন। রিসেন্টলি হচ্ছে আপনার টাঙ্গাইলের যে শাড়ি সেটি হচ্ছে ইউনেস্কোর ঐতিহ্য তালিকায় হচ্ছে অন্তর্ভুক্ত হবে এবং সৌদি আরবে হচ্ছে নজর কাড়া হচ্ছে ব্লু হোলস দেখা যাচ্ছে। তো ব্লু হোলসের অবস্থান কোথায়? এটি হচ্ছে সৌদি আরব, আপনারা মনে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। I hope you like this video and subscribe to my channel. আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।